উঠোনটা ভালো করে ঝাড়ু দিতে না পারায় অনেকগুলো কথা শুনিয়ে দিল শাশুড়ি। আমি মাথা নিচু করে ওনার কথাগুলো শুনছিলাম, আর চোখের পানি গড়িয়ে দু গাল বেয়ে বেয়ে পড়ছিল। আমার কান্না দেখে শাশুড়ি আরো রেগে গিয়ে বলল, বাপের বাড়ি থেকে কি শুধু এই চোখের পানিটুকুই ফেলা শিখে এসেছো? এ বাদে কি বাবা মায়ে কিছু শেখায়নি? এসব নাকে কান্না না শিখিয়ে যদি সংসারের কাজগুলো ঠিকঠাক মতো শেখাতো, তাহলে আর আজ ন্যাকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে হতো না। কথাগুলো বলে তিনি আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে চলে গেলেন সেখান থেকে। আমি দু হাত দিয়ে দু গালের পানি মুছে নতুন করে আবার উঠান ঝাড়ু দিতে শুরু করলাম। ঝাড়ু দেওয়া শেষ না হতেই খেয়াল করলাম আমার স্বামী শাহেদ বাজারের ব্যাগ হাতে বাড়িতে ঢুকলো। আমাকে দেখে বলল, এই নাও, বাজার এনেছি। ব্যাগের ভিতর একটা মাছ আছে, তাড়াতাড়ি কেটে ফেলো তো, তা না হলে মাছটা আবার নরম হয়ে যাবে। কি যে একটা গরম পড়েছে। আচ্ছা, তুমি রাখো, আমি ঝাড়ু দিয়ে এসেই কাটছি। শাহেদ ব্যাগটা রেখেই বাহিরে চলে গেল। এর মাঝেই আমার মেজজা এসে বলল, কি গো ভাসুর সাহেব, কি বাজার আনলো? উনি আমার মেজ ভাসুরের বউ। মেজ ভাই শাহেদের থেকে অনেক বড়, কিন্তু শাহেদ তার ভাবিদের সাথে তেমন একটা কথা বলে না। কিন্তু কেন বলে না তা আমার জানা নেই। মাত্র কয়েক মাস হলো এই বাড়িতে বউ হয়ে এসেছি, তাই সবার সম্পর্কে খুব একটা জানা হয়নি। শাহেদ কথা বলে না দেখে ভাবিরা মজা করে ওকে ভাসুর ডাকে। আমিও ভাবির কথায় জবাবে বললাম, দেখেন ব্যাগ খুলে আমিও জানি না কি বাজার এনেছে, শুধু বলল মাছ আছে কেটে ফেলতে। ও মা, তুমি তো মাছ কাটতে পারো না, তুমি মাছ কাটবে কি করে? দাও আমি কেটে দিই। ভাবি, আপনি মাছ কাটতে বসলে আর সেটা মা এসে দেখলে আবার একগাদা কথা শোনাবে। তার চেয়ে থাক, আমি যেভাবে পারি কেটে নিব। আর যদি পারেন তাহলে আমাকে দেখিয়ে দিন কিভাবে কিভাবে কাটবো, তাহলে সেইভাবে আমি পারবো কাটতে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, বটি নিয়ে আসো। ভাবির কথায় এক গাল হাসি নিয়ে বটি নিয়ে দৌড়ে গেলাম মাছ কাটতে। ভাবি পাশে বসে দেখিয়ে দিল কিভাবে কাটতে হয়। আমি সেইভাবেই কেটে নিলাম। মাছ কেটে নিয়ে এসে সব কিছু গোছগাছ করে রান্না করতে বসলাম। গ্রামের দিকে সাধারণত সকালে রান্না সেরে নেয়, আবার সেই বিকালে রান্না করে। তাই আমিও তাদের মতো অভ্যস্ত হয়ে গেছি। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি রান্না করে সব গুছিয়ে রুমে রেখে কলপার গেছি হাত মুখ ধোবো বলে। এমন সময় শাহেদ এসে ডাকাডাকি শুরু করে দিছে। আমি কলপার থেকে যেতেই কানে এলো শাশুড়ি শাহেদকে বলছে, লজ্জা শরমের মাথা কি খেয়ে বসে আছো? বউয়ের নাম ধরে ডেকে ডেকে বাড়ি মাথায় করছো? তুমি বাইরে থেকে এসেছো, ঘরে যাবা, বউ যখন আসে আসবে, এভাবে চিল্লিয়ে নাম ধরে ডাকার কি আছে? শাহেদ কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে থেকে রুমের দিকে গেলাম। ইচ্ছে করেই কিছুক্ষণ পরে গেলাম, কারণ শাহেদ রুমে ঢোকার সাথে সাথে গেলে আবার কোনো কথা বলে বসে কে জানে। তাই একটু পরেই গেলাম। রুমে গিয়ে দেখলাম শাহেদ শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, ডাকছিলে কেন? এমনি ডাকছিলাম, বাড়িতে এসে দেখলাম তুমি নাই, তাই ডাকছিলাম। ও, হুম। কথা বলতে বলতেই শাশুড়ির ডাক পড়ল। আমি তাড়াতাড়ি করে বাইরে এসে বললাম, কি হলো মা, ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। তোমার চাচি শাশুড়ির বাড়ি থেকে ঘুরে আসো, ওখানে ওদের সাথে বসে গল্প করে আসো। কিন্তু মা, এখন রাত হয়ে গেছে, আর আপনার ছেলে তো ঘরে। তাতে কি হয়েছে? ছেলে ঘরে আছে দেখে কি তোমারও ঘরে বসে থাকতে হবে নাকি? মা, আপনি তো জানেন আমি বাইরে বের হই না। হলেও কোনো দরকার থাকলে বের হই, তা না হলে বের হই না। আমার শাশুড়ি কিছু একটা বলতে যাবে, এমন সময় আমার মেজজা এসে বলল, মা, সাহেব তো মাত্র 10 দিনের ছুটিতে এসেছে। এই সময়ও যদি আপনি এমন করেন তাহলে সেটা খুব খারাপ দেখায়। সাহেব চাকরি করে, আর তাই চাকরির ক্ষেত্রে বাইরে থাকতে হয় বেশিরভাগ সময়। 1 থেকে 2 মাস পর পর ছুটিতে আসে।
ভাবি আমার দিকে তাকিয়ে বলল, রাত্রি, তুমি রুমে যাও। আমি রুমে এসে কেঁদে দিলাম। শাহেদ আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? আমি বললাম, তুমি এতক্ষণ কিছুই শোনোনি? শুনেছি, এতে কান্নার কি হলো? মা বলেছে যেতে, তোমার মন চাইলে যাবে, না চাইলে যাবে না। এই বিষয়টাকে এত সিরিয়াস ভাবে নিয়ে কান্নাকাটি করার কি আছে? আমি অবাক হয়ে কিছুক্ষণ শাহেদের দিকে তাকিয়ে রইলাম, কারণ তাকে সেই মুহূর্তে বলার মতো আমার কাছে কোনো জবাব ছিল না। আমি কোনো কথা না বলে এক পাশ হয়ে শুয়ে রইলাম। শুয়ে থাকতে কখন যেন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। কারো হাতের স্পর্শে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি শাহেদ। আমি কোনো কথা বলছি না দেখে বলল, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নেবে চলো, মা খেতে ডাকছে। তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। বাইরে বেরিয়ে দেখলাম বারান্দায় শাহেদ বসে আছে, আর আমার শাশুড়ি খাবার বাড়ছে। কলপাটটা রুম থেকে বেশ খানিকটা দূরে। বাইরে তাকিয়ে দেখলাম খুব অন্ধকার, তাই কেমন ভয় ভয় লাগছিল। শাহেদকে ডেকে বললাম, আমার সাথে একটু চলো তো। আমি তাকিয়ে আছি, তুমি যাও। এখান থেকে তাকিয়ে তুমি কি করবে? ওখানে আমার ভয় লাগলে এখান থেকে তাকিয়ে থেকে লাভটা কি? শাশুড়ি কিছু একটা বলবে বুঝতে পেরে আমি আর ওখানে না দাঁড়িয়ে এক প্রকার রাগে চড়ে চড়ে চলে গেলাম কলপাড়ে। হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। আমার ছোটবেলা থেকেই মাছের মাথা খুব পছন্দের। বাড়িতে কোনো মাছ আনলেই মাছের মাথা আমার চাই। দুই ভাই বোন খুনসুটি মারামারি লেগে যেত ভাত খাওয়া রেখে। আবার মাঝে মাঝে ভাই বলতো, থাক, আমি খাবো না, আপু আপনিই খান। তারপর আপনার যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবেন, তখন সব মাছের মাথা আমি একাই খাবো, কি মজা হবে বলে আবার আম্মুকে সাক্ষী মানাতো। আম্মুও হাসতো আর ওর কথায় সায় দিত। পরে আব্বু যখন দেখলো প্রতিনিয়ত এভাবে দুই ভাই বোনের লেগে যায়, তখন থেকে মাছ আনলে দুটো করে মাছ আনতো, যেন এ নিয়ে আর খুনসুটি না হয়। আমার বিয়ের পর শাহেদও বিষয়টা কয়েকবার দেখেছে। বিয়ের পর জামাই থাকলে মাছের মাথা সাধারণত জামাইকেই দেয়। আমার আম্মুও সেটাই করতো, কিন্তু শাহেদ জানে যে আমার পছন্দ, তাই আমাকেই দিয়ে দিত। খেতে বসার পর আমার শাশুড়ি মাছের মাথাটা তুলে শাহেদের প্লেটে দিল, আর আমি একটা পেটের মাছ নিয়ে খাওয়া শুরু করলাম। হঠাৎ দেখি শাহেদ মাছের মাথাটা ওর প্লেট থেকে তুলে আমার প্লেটে দিয়ে পেটের মাছটা তুলে নিয়ে বলল, মাছের মাথা তো তোমার খুব পছন্দের, তাই তুমিই খাও। তা কেন? আমার পছন্দ বলে যে সবসময় আমাকে খেতে হবে এমন তো কথা নেই। নাও, তুমি খাও। কথাগুলো বলে তুলে দিতে গেলে শাহেদ বাধা দিয়ে বলল, দিয়েছি, কোনো কথা না বলে খেয়ে নাও তো। আমিও আর কোনো কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর ভাত খেতে শুরু করেছি, তার কিছুক্ষণ পর খেয়াল করলাম শাশুড়ি মা কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, মা কিছু বলবেন? না, কিছু বলবো না। কী বা আবার বলার আছে? আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমার প্লেটে মাছের মাথাটা তুলে দেওয়াটা উনি স্বাভাবিকভাবে নেননি। কথা বললে কথা বাড়বে, তাই আমি আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখি শাশুড়ি আমার প্লেট থেকে মাছের মাথাটা তুলে বাটিতে রেখে সেখান থেকে মাছের লেজটা আমার প্লেটে তুলে দিলেন। আমি তাকিয়ে তাকিয়ে শুধু দেখলাম। আসলে উনি মা, সেটা হোক শাহেদের বা হোক আমার, কিন্তু তিনি মা তো, তাই বলার মতো কিছুই ছিল না সেখানে আর। তখন আমার অতটাও খারাপ লাগেনি, আর বিষয়টা আমি অতটা আমলেও নিলাম না। মনে মনে বললাম, যাকগে, যা ভালো লাগছে তাই করছে, মাই তো। আমি আবার খাওয়ায় মন দিলাম। সবটা দেখে হঠাৎ শাহেদ বলল, কি হলো মা, মাথাটা তুলে নিলে যে? কিছু না, এমনি। থাক, লেজটাই থাক, খাক। শাহেদও আর কথা বলল না। দুজনেই চুপচাপ খেয়ে উঠে রুমে চলে এলাম। এসে শাহেদ আর আমি দুজন কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল।
আমি ঘুমানোর জন্য সবকিছু রেডি করে শাহেদকে বললাম, একটু ওয়াশরুমে যাব, চলো। আসলে আমার শ্বশুর বাড়ি গ্রামে, তাই ওয়াশরুমটা বাড়ির বাহিরে, রুম থেকে কিছুটা দূরে। শাহেদকে আমার সাথে যেতে বলে হাসতে হাসতে বললাম, এবার যদি বলেছ যে তাকিয়ে আছি যাও, তাহলে কিন্তু খবর আছে। শাহেদ হাসতে হাসতে বলল, আরে না, এবার বলবো না, চলো। পরে দুজন বেরিয়ে দেখলাম বারান্দায় ছোট দেবর খেতে বসেছে। আমি আর কোনো দিক না তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে কলপার থেকে হাত মুখ ধুয়ে রুমে আসার সময় চোখ গেল দেবরের প্লেটের দিকে। তাকিয়ে দেখলাম সেই মাছের মাথাটা দেবরের প্লেটে। যখন আমার প্লেট থেকে মাথাটা তুলে নিয়েছিল আমার শাশুড়ি, তখন যদিও খারাপ লাগেনি, কিন্তু এখনের ব্যাপারটা আমাকে ভীষণভাবে নাড়া দিল। মনে হলো আমি আমার হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি। দু পা যেন মাটিতে আটকে গেছে, ওখান থেকে নাড়াতে পারছি না। শুধু বারবার মায়ের কথা মনে হতে লাগলো। যখন আমরা দুই ভাই বোন মাথা নিয়ে লেগে যেতাম, তখন দুজনকেই বোঝাতো, হয়তো আমি একদিন বুঝে ছেড়ে দিতাম, তো অন্যদিন ভাই। আর যেদিন কেউই ছাড়তে চাইতাম না, তখন ভেঙে ভাগ করে দিত। আর বিয়ের পর থেকে দেখতাম সবসময় শাহেদকেই দিত। মাঝে মাঝে সে খেত, আবার মাঝে মাঝে আমাকে তুলে দিত। কই, আমার মা তো কখনো ওনার ছেলের প্লেট তুলে আমার প্লেটে বা ভাইয়ের প্লেটে তুলে দিতে দেখিনি। তাহলে কি মেয়েদের বেলাতে মা আর শাশুড়ি মায়ের মধ্যে এতটাই ভেদাভেদ? বারবার মনে হতে লাগলো, আজ যদি আমার নিজের মা হতো, তাহলে কি পারতো এটা করতে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। শাহেদও এসে শুয়ে পড়ল আমার পাশে। কিন্তু আমার দু চোখের পানিকে কোনোভাবেই আটকাতে পারছি না। বারবার মনে হচ্ছিল বাড়ির বউ হওয়াটা সত্যিই অনেক বড় ভুল। শাহেদের কানে হয়তো আমার কান্নার আওয়াজটা গিয়েছিল, তাই জিজ্ঞেস করলো, কি হলো, কাঁদছো কেন? আমি কি বলবো সত্যিই বুঝে পারছিলাম না। তাহলে কি শাহেদের চোখে পড়েনি বিষয়টা? সে কিছু দেখেছে কিনা সেটা বোঝার জন্য বললাম, কেন কাঁদছি সত্যিই কি তুমি বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না। আর কান্না করার মতো কিছু বাইরে হয়েছে বলে তো আমার মনে হয় না। সত্যি? তুমি কি কিছু দেখোনি বাইরে? দেখলাম। শিমুল ভাত খাচ্ছে, আর ওর প্লেটে মাছের মাথাটা, যেটা মা তোমার প্লেট থেকে তুলে নিয়েছিল। এখানে কান্না করার মতো তো কিছু দেখি না। আর সব বিষয়কে এত পেঁচিয়ে ধরার অভ্যাসটা বাদ দাও। আমি শাহিদের দিকে একভাবে তাকিয়ে আছি আর ভাবছি, মানুষ বলে পর কখনো আপন হয় না, আর আপনজনের কাছের মানুষগুলোর ভুল কখনো চোখে পড়ে না। তাহলে এটাই সত্যি? আমি আর কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। আসলে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। বলার মতো কিছু ছিলও না। প্রতিদিনের মতো সকালে উঠে উঠান ঝাড়ু দিয়ে রান্না করতে গেলাম। রান্না বান্না শেষ করে সবাইকে খেতে দিয়ে আমিও একটা প্লেট নিয়ে ভাত বেড়ে নিয়ে খাবো বলে বসলাম। প্লেটে থেকে ভাত মুখে দিতে যাব এমন সময় শাশুড়ি এসে উঠে বলল, রাত্রি তুমি পরে খাও। কেন মা? বাড়ির বউরা সবসময় সবার খাওয়া শেষ হলে খেতে হয়। এ আবার কেমন নিয়ম মা? আমাদের বাড়িতে তো কখনো এমন নিয়ম পাইনি। আমার বুদ্ধি বয়স থেকে তো আমরা সবাই একসাথেই খাই। তুমি ওখানের মেয়ে আর এখানের বউ। ওখানে যা করেছো এখানে সেই সব কিছুর হিসাব মিলালে হবে না। যেটা বলছি সেটা করো। মা, আমার মাও তো ওই বাড়ির বউ, কিন্তু ওই কই কখনো তো এমন নিয়ম দেখিনি। তোমাদের বাড়ির লোকেদের মতো তো সবাই বেহায়া না। আমি আর একটা কথাও বলতে পারলাম না। হাত থেকে খাবারটা প্লেটে নামিয়ে রেখে রুমে চলে আসলাম। এভাবেই আমি ভুল করতে করতে আর শাশুড়ি মা আমার ভুল ধরতে চলে গেল বেশ কয়েকদিন। এদিকে সাহেদের ও ছুটি শেষের পথে। এক রাতে সবাই উঠানে দাঁড়িয়েছিলাম।
সে সময় বড় চা খেতে ডাকলো। আমি দাঁড়িয়ে চাচি শাশুড়ির সাথে কথা বলছিলাম, তখন শাহেদ এসে আমার একটা হাত ধরে বলল, চলো খেয়ে আসি। আমিও বললাম, যাও, আমি আসছি। আর কিছু না বলে শাহেদ চলে গেল। আমিও খানিক বাদে চলে এলাম খেতে। খাওয়া শেষ করে রুমের বাইরে আসতেই দেখি চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি আরও কয়েকজন মহিলারা বলাবলি করছে, ও শাহেদের মা, তোমার ছেলে কি লজ্জা শরম সব খেয়ে বসে আছে নাকি? কেন, কি হয়েছে? শাহেদ যে সবার সামনে এভাবে তার বউয়ের হাত ধরে টানাটানি করলো, তুমি যে কিছু বললেও না একবারও। কি আর বলবো গো, আমার ছেলেটার মাথা খেয়ে ফেলেছে একেবারে। সেখানে দাঁড়িয়ে বাকি কথাগুলো শোনার মতো ধৈর্য আর হলো না আমার। তাই আর ওখানে না দাঁড়িয়ে রুমে চলে আসলাম। রুমে এসে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। মনে মনে বলতে লাগলাম, আমি তো এমনটা চাইনি কখনো। সব সময় ওপরওয়ালার কাছে চেয়েছিলাম যেন মায়ের মতো একটা শাশুড়ি, আর নিজের ভাই বোনেদের মতো দেবর ভাসুর যা ননদ চেয়েছিলাম। তাহলে ওপরওয়ালার এমন কেন করলো আমার সাথে? আমি জানি আমি কাজকর্ম তেমন পারি না। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, তাই কখনো কোনো কাজ সেইভাবে শেখা হয়ে ওঠেনি আমার। কিন্তু শাশুড়ি মাও তো একজন মা। তাহলে উনি এভাবে আমার ভুলগুলোকে না ধরিয়ে আস্তে আস্তে হাতে ধরে কাজগুলো শিখিয়ে দিতে পারেন। মানুষ পারে না এমন কিছু নেই। আমিও পারবো হয়তো, একটু সময় লাগবে, কিন্তু অসম্ভব তো কিছু না। তাহলে উনি আমার সাথে এমন কেন করে? আমার দোষটা কোথায়? এসব ভাবছি আর কান্না করছি। এমন সময় শাহেদ রুমে ঢুকলো। আমি তার কাছ থেকে চোখের পানি আড়াল করতে হাতের তোয়ালেটা দিয়ে মুখটা মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। কারণ কান্না করতে দেখলে হয়তো সেও বলে বসবে, কথায় কথায় ন্যাকা কান্না করা তোমার একটা অভ্যাস হয়ে গেছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 10টা বেজে গেছে। গ্রামের দিকে রাত 10টা মানে অনেক রাত। আমি বিছানা রেডি করে শুয়ে পড়লাম, কিন্তু কেন যেন মনটা উতলা হয়ে আছে। মনে হচ্ছে একবার যদি মায়ের কাছে যেতে পারতাম, মায়ের কাছে বসে যদি একটু গল্প করতে পারতাম, তাহলে হয়তো কিছুটা হালকা হতে পারতাম। শাহেদকে কি একবার বলবো যে কাল একবার আমাদের বাড়ি থেকে ঘুরিয়ে আনার জন্য? একবার সাহস হয় বলি, আবার ভাবি থাক, বলবো না। যদি না নিয়ে যায় তাহলে কষ্টটা আরো বেশি হবে। এসব ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়েছি। পরদিন সকালে কারো জোরে জোরে চিৎকারে ঘুমটা হালকা হয়ে এলো। আবার কারো হাতে স্পর্শ অনুভব করলাম। তাকিয়ে দেখি শাহেদ আমাকে ডাকছে। আমি ধুঁচমুচিয়ে উঠে বসে জিজ্ঞেস করলাম, কি হলো? কি হয়েছে বাইরে? শাহেদ বলল, না, তেমন কিছু না। তুমি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখলাম 7টা বাজে। বুঝতে পারলাম উঠতে দেরি হয়ে গেছে। তাই শাশুড়ি চিৎকার চেঁচামেচি করছে। আমি তাড়াতাড়ি উঠে বাইরে যেতেই শাশুড়ি বলল, স্বামী সংসার করতে এসে এভাবে বেলা 12টা বাজলে উঠলে চলবে না। ভোরবেলা ওঠার অভ্যাস করতে হবে, তা না হলে আর স্বামীর ভাত জুটবে না কপালে। মা, কাল রাতে ভালো ঘুম হয়নি গরমে, তাই একটু দেরি হয়ে গেছে। এখন থেকে চেষ্টা করব তাড়াতাড়ি ওঠার। হয়েছে হয়েছে, যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রান্না চাপাও। আমি কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে এসে রান্না বসিয়ে দিলাম। রান্না বান্না শেষ করে সবাইকে খেতে ডাকলাম, কিন্তু কেউ হয়তো আমার ডাক শুনতে পায়নি। তাই দেখলাম শুধু শাহেদ এসে খেতে বসলো। খেতে খেতে আমাকে বলল, তুমি বসে আছো কেন, খেয়ে নাও। না থাক, আমি পরে খাচ্ছি, তোমরা আগে খেয়ে নাও। পরে কেন, এখনই খেয়ে নাও। মা দেখলে কথা শোনাবে, তার চেয়ে তুমি খেয়ে যাও। সবার খাওয়া শেষ হলে আমি খেয়ে নেব। শাহেদ কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। অনেকক্ষণ পর আমি শাহেদকে বললাম, একটা কথা ছিল। শাহেদ বলল, হ্যাঁ বলো।
আমাকে একদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাবে? কয়দিন পর তো আমি চলে যাব। তখন একেবারেই চলে যেও। তখন গিয়ে কিছুদিন থেকো। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। শাশুড়ি খেতে আসলো, ওনাকে খাবার দিয়ে বসে রইলাম। একে একে সবাই খেয়ে গেল। সবার খাওয়া শেষ হলে আমিও খেয়ে রুমে এসে শুয়ে রইলাম। এভাবেই চলে গেল কিছুদিন। সাহেদেরও ছুটি শেষ। ওদের বাড়ি অনেকটা গ্রামের ভিতর, তাই বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতে এসে তারপর যেতে হয়। গাড়ির টিকিট কেটে আসলো। গাড়ি রাত 10টায়। গ্রাম থেকে বাড়ি করে এসে রাত 10টায় গাড়ি ধরা সম্ভব না। তাই সকালে আমাদের বাড়িতে চলে এলাম। শাহেদ রাতে খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে বের হয়ে গেল। ও চলে যাওয়ায় মনটা খুব খারাপ করতে লাগলো, তাই শুয়েছিলাম। কিছুক্ষণ পর আম্মু খেতে ডাকলো। আমি উঠে খেতে গেলাম। খেতে খেতে আম্মু মাছের মাথাটা আমার প্লেটে তুলে দিল। মাথাটা দেখে আমার চোখ দুটো পানিতে ভরে গেল। আস্তে করে মাথাটা তুলে ভাইয়ের প্লেটে দিয়ে বললাম, আজ থেকে যত মাছ আনবে সব মাছের মাথা তুই খাবি। আর কখনো মাথা নিয়ে তোর সাথে ঝগড়া করব না। কেন আপু? এমনি রে, তুই খা তো। ভাই ছোট মানুষ, সে খুশিতে মাছের মাথাটা খেতে লাগলো। মা বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? আর মাথাটা ওর প্লেটে তুলে দিলি কেন? এমনি মা, মাছের ওপর কেন জানি অরুচি হয়ে গেছে। দাও তো আমাকে, তরকারির বাটিটা দাও। তরকারি বাদে ভাত খাবো নাকি? তরকারির বাটিটা মায়ের কাছ থেকে নিয়ে লেজটা তুলে নিয়ে খেতে শুরু করলাম। আব্বু এতক্ষণ সবটা দেখে বলে উঠল, লেজ কেন নিলি? তুই তো মাছের লেজ খাস না, কাটা বেশি বলে। তাতে কি হয়েছে? এতদিন যেসব জিনিস খাইনি সেগুলো এখন থেকে খাওয়ার অভ্যাস করতে হবে। তুই কি সব যাতা বলছিস? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ আব্বু, সব ঠিক আছে। আব্বু কিছু বলতে যাবে, তখন আব্বুকে থামিয়ে দিয়ে বললাম, আপনিই তো বলেন খাওয়ার সময় কথা বলতে নেই। এত কথা না বলে খেয়ে নিন তো। আব্বু আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। আমিও খেয়ে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা এসে ডেকে বলল, রাত্রি, ঘুমিয়ে গেছিস? না মা। কেন, কি হলো, কিছু বলবেন? মা আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলতো? আরে কি হবে, আমার কিছু হয়নি তো। হঠাৎ করে আমার হাতটা টেনে নিয়ে মায়ের মাথায় দিয়ে বলল, কি হয়েছে বল। বলার ইচ্ছে না থাকা সত্ত্বেও সবটা বললাম। মা সবটা শুনে কোনো কথা না বলে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আমিও শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। মায়ের ডাকে সকালে ঘুম ভাঙলো। উঠে দেখি মা খেতে ডাকছে। উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম। খেতে বসে দেখি বড় একটা মাছ রান্না করেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত সকাল সকাল এত বড় মাছ কোথায় পেলেন? মা বলল, তোর আব্বু সকালে বাজারে গিয়ে বড় একটা মাছ এনেছে। আমি কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে খেতে বসলাম। কিছুক্ষণ পর দেখি আব্বুও খেতে বসলো। খাওয়া এক পর্যায়ে এসে মা মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে বলল, নে, আব্বু তোর জন্য নিয়ে এসেছে, খা। আমি কোনো কথা না বলে মাছের মাথাটা আস্তে করে ভাইয়ের প্লেটে তুলে দিলাম। ওর প্লেটে তুলে দিতে দেখে আব্বু বলল, কি হলো, মাছ ওকে তুলে দিলি কেন? আব্বু, আপনি পুরো পৃথিবীর মাছের মাথা এক করে এনেও যদি দেন, তবুও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত আচরণের কথা আমি কখনো ভুলতে পারবো না। তাই শুধু শুধু এগুলোর কোনো দরকার নেই। এই 14 বছর বয়সে এই বিয়ে নামক শিক্ষাটা আমাকে অনেক শিক্ষিত করে দিয়েছে আব্বু। আমি অনেক বড় হয়ে গেছি। কথাগুলো বলতে বলতে মাছের বাটিটা টেনে নিয়ে মাছের লেজটা তুলে নিয়ে খেতে শুরু করলাম। খেতে খেতে আব্বুর প্লেটের দিকে তাকিয়ে দেখলাম ফোঁটা ফোঁটা পানি পড়ছে প্লেটের উপর। বুঝতে পারলাম তিনি কাঁদছেন। তবুও দেখে না দেখার ভান করে চুপচাপ খেয়ে চলে গেলাম।